হ্যালো ফ্রেন্ডস, এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট। এই এসএসসি শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে ব্যাক টু ব্যাক আপডেট রয়েছে আমাদের চ্যানেলে। তোমরা যারা এখনও কিন্তু আমাদের এই ভিডিওগুলি দেখোনি, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে এইসব আপডেটগুলি দেখে নাও। তো এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টের বরিষ্ঠ অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিশেষ মন্তব্য। তিনি কি মন্তব্য করেছেন, বিশেষ করে এই প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে, মানে অযোগ্য এবং যোগ্যদেরকে কেন্দ্র করে, এবং সেগ্রিগেশন বা পৃথকীকরণকে কেন্দ্র করে, মামলা যে সেগ্রিগেশন বা পৃথকীকরণকে কেন্দ্র করে কি বার্তা তুলে ধরেছেন। তাছাড়া ইনস্টিটিউশনাল যে কারাপশন রয়েছে, সেই কারাপশনের বিরুদ্ধে তিনি কি করা যেতে পারে বা কি করা না যেতে পারে সেটারও বিশেষ মন্তব্য কিন্তু তিনি তুলে ধরেছেন। তো আমরা সেই মন্তব্যটা তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করবো আর কিছুক্ষণের পরে। এবং তাছাড়া রয়েছে এই ভিডিওর মাধ্যমে যে এসএসসি প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে এসএফআই এর রাজ্য সম্পাদকের বিশেষ মন্তব্য। তিনি যোগ্য এবং অযোগ্য ক্যান্ডিডেটের বিরুদ্ধে কি কথাবার্তা বলেছেন এবং তিনি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে কি কথা বলেছেন তারও বিস্তারিত তথ্য থাকছে আমাদের এই ভিডিওটিতে। তো তার A to Z বিস্তারিত তথ্য থাকছে আমাদের এই ভিডিওটিতে। তো তার জন্য তোমরা পুরো শেষ অবধি দেখো, কোনোরূপভাবে কোনো অংশে কিন্তু স্কিপ না করে। তোমরা প্রত্যেকেই জানো আমাদের এই এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলাটি, যেটি 4টি ক্যাটাগরির মধ্যে কিন্তু সীমাবদ্ধ আছে বা ছিল। তো এই 4টি ক্যাটাগরি, যেটা হচ্ছে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম এবং একাদশ দ্বাদশ। তো এই যে 4টি ক্যাটাগরির মধ্যে প্রায় 26,000 ক্যান্ডিডেট, যেখানে কিন্তু অযোগ্য এবং যোগ্য উভয়ই কিন্তু মিশিয়ে আছে। এখানে কিন্তু আমরা যখন এই প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টের বরিষ্ঠ অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মন্তব্য শুনবো, তখন কিন্তু আমরা বুঝতে পারবো এই প্যানেলটাতে আলটিমেটলি কোনোরকমভাবে কোনো কিছু ভুয়ো রয়েছে বা অযোগ্য রয়েছে কিনা, এবং কত পরিমাণ অযোগ্য রয়েছে, এবং যে পরিমাণ, এই যে অযোগ্যের পরিমাণের সংখ্যাটাই বা কত, সেটাও কিন্তু প্রত্যেকে কিন্তু দেখার চেষ্টা করো বা শোনার চেষ্টা করো। যদিও আমরা যে আপডেটটি দেবো এই মুহূর্তে, সেটি আমরা এবিপি আনন্দ থেকে সংগৃহীত করেছি। তো তোমরা সেটা পুরো শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। বিকাশবাবু একজন স্বনামধন্য অ্যাডভোকেট, আইনজীবী। উনি আইনজীবীর জায়গা থেকে ওনার যা মনোভাব, সেই মনোভাব উনি হয়তো রেখেছেন। আমাদের এটাই মনোভাব যে যোগ্য অযোগ্য আলাদা করতে হবে, এবং এই আলাদা করবার দায় সরকারকে দায়িত্ব নিতে হবে। বিচার ব্যবস্থার এই দায় নয়, যোগ্য অযোগ্য আলাদা করবার দায় বিচার ব্যবস্থার নয়, যোগ্য অযোগ্য আলাদা করবার দায় সরকারের। তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে বেশ খানিকটা এই অগ্রসর হয়েছিল এই দিকে যে কারা অযোগ্য সেই লিস্টেড করবার প্রক্রিয়াটা। তাহলে সেই প্রক্রিয়াটা কেন থেমে গেল? পরিষ্কার স্ট্যান্ড, যোগ্য অযোগ্য আলাদা করতে হবে। যদি রিএক্সামিন করতে হয়, তাহলে যারা অযোগ্য মনে করা হয়েছে, যাদেরকে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে ইনভেস্টিগেশন প্রসিডিওরের মাধ্যমে, তাদেরকে রিএক্সামিন করো। যারা যোগ্যতার ভিত্তিতে পেয়েছে তারা কেন রিএক্সামিনড হবে? এসএফআই বলছে যে যোগ্য অযোগ্য আলাদা করতে হবে, কিন্তু এসএফআই এর এই দাবিকে একেবারে গুরুত্বই দিতে নারাজ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি বলছেন যেহেতু এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, তাই ভালো মন্দ বাছাই করা যায়। এসএফআই সিদ্ধান্ত ওরা ওদের মতো করে করেছে। ওটা কলকাতা হাইকোর্ট প্যানেল বাতিল করে দিয়েছে। সে হাইকোর্টের রায়কেই অপরিত পক্ষ আপিল করেছেন, তার বিরুদ্ধে আমাকে হাইকোর্টের রায়ের পক্ষেই সওয়াল করতে হবে। দুর্নীতি যদি প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়, তাহলে সেখানে ভালো মন্দ বাছাই করা যায় না, এটাই তো আমার বক্তব্য ছিল। এসএফআই কি বলছে, এবিটিএ কি বলছে, এটা কোনো বিচার্য বিষয় নয়। আমি নৈতিকভাবে মনে করি দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে যা সৃষ্টি হয়েছে তা বাতিল হয়ে যাওয়া উচিত, এবং আইনগত দিক থেকে তো বটেই। প্রাতিষ্ঠানিক দুর্নীতি হলে সেখানে কোন রকম ক্ষমার জায়গা নেই, এই সুপ্রিম কোর্টের জাজমেন্টও আছে। লড়াইটা মূলত হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে। তাহলে কিছু লোক সুবিধে পেলে সেই সুবিধের রক্ষার জন্য আমায় দুর্নীতির সঙ্গে আপোষ করতে হবে, সেই নীতিতে আমি বিশ্বাস করি না। এটা কে ঠিক করবে যে কে সঠিক পদ্ধতি মেনে পেয়েছে? নির্ণয়ের মানটা কি হবে? আমারও তো দেখা গেছে পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছে মন্ত্রীর মেয়ে, এরকম আরো কত কোথায় লুকিয়ে আছে কে জানে। একদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফের পরীক্ষার পক্ষে সওয়াল করছেন এবং তিনি বলছেন যেখানে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হলে ভালো মন্দ বাছাই করা যায় না, সেক্ষেত্রে এসএফআই এর দাবিকেও তিনি গুরুত্ব দিতে নারাজ। এবং অন্যদিকে সুজন চক্রবর্তী তিনি বলছেন যোগ্য কারো চাকরি বাতিল করা যাবে না। এসএসসি চাকরি বাতিল বিতর্কে এমনই দাবি করেছেন সুজন চক্রবর্তী। তিনি কি বলেছেন আসুন শুনে নিন।
একেবারেই দুর্নীতি কথাটা সামনে নিয়ে এসেছিলেন যিনি প্রথম, তিনি বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি এতদিন ধরে বলে যাচ্ছেন যে হ্যাঁ, এদের সবার চাল এবং কাপড় আলাদা করা হোক, তার ব্যবস্থা করা হোক। স্কুল সার্ভিস কমিশন সেটা করছে না। এবার কি করবে? কোর্টকে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু কারুর যোগ্য চাকরি বাতিল করা যাবে না। পরীক্ষা দিয়ে লেখাপড়া করে পাশ করে নিজের যোগ্যতায় যারা চাকরি পেয়েছে, টাকা দিয়ে দুর্নীতির চাকরি হিসেবে তাদেরকে গণ্য করা যাবে না। উকিল তাদের নানান রকম যুক্তিতর্ক থাকতে পারে, কখনকে সেই কারণে কি বলবেন তার যুক্তি তারা বলবেন, কিন্তু সমগ্র 20-50 জন উকিল মিলে বলার পর তো কোর্ট ডিসিশন নেবে। কিন্তু ডিসিশন যাই হোক, যেন যোগ্য ন্যায্য কারুর চাকরি খারিজ না হয়, এটা এনশিওর করতে হবে রাজ্যের সরকারকে, এসএসসিকে, আর না হলে তাদের মাথাগুলোকে জেলে পুরতে হবে। প্যানেল বাতিল করে নতুন করে পরীক্ষার পক্ষে সওয়াল করে দলের মধ্যেই বিরোধিতার মুখে পড়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। 26,000 চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে ফের পরীক্ষার সওয়াল করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সুপ্রিম কোর্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সওয়াল বিরোধিতা করছে এসএফআই। যোগ্য অযোগ্য প্রার্থীদের আলাদা করতে হবে। যারা চাকরি করছেন রাজ্যের অযোগ্যতায় তাদের চাকরি যেতে পারে না। যাদের তালিকায় নাম রয়েছে কিন্তু চাকরি পাননি তাদেরকে চাকরি দিতে হবে। গোটা প্যানেল বাতিল হলে চরম সংকটে পড়বে স্কুলগুলি, এমন দাবি এসএফআই এর। এদিকে গতকাল বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছিলেন যে যেহেতু এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি তাই তিনি পুরো প্যানেল বাতিল করে নতুন করে পরীক্ষার পক্ষে সওয়াল করেছিলেন। কি বলেছিলেন গতকাল শুনুন। আমরা তো চেয়েছি যে সমস্ত অ্যাপয়েন্টটাই ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট হলে সেখানে মেরিট ডিমেরিটে প্রশ্ন আসে না, তাহলে ফ্রেশ রিক্রুট করো। সেখানে জজের ধারণা ছিল ফ্রেশ রিক্রুট মানে আবার সবাইকে ডাকবে, সেটা ক্লারিফাই করলাম সবাইকে কেন, যারা তখন অ্যাপিয়ার করেছিল তাদেরই আবার চান্স দেওয়া হোক, তারা ফ্রেশ পরীক্ষা দিয়ে আসবে। এবং তার জন্য যদি বয়সটা কোনো বাধা হয় সেটাকে কন্ডন করে দাও। সেগ্রিগেশন সম্ভব না, সমস্ত প্রসেসটা ইলিগাল হয়েছে। যখন কোনো প্রসেস ইলিগাল হয় তখন সেখান থেকে ভালো মন্দ বাঁচা যায় না। এটা আমাদের ইনস্টিটিউশনাল করাপশন, এই জন্যেই যে করাপশনটা হয়েছে মূলত সরকার এবং এসএসসির মদতে। আপনারা শুনলেন যে গতকাল বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি মন্তব্য করেছিলেন। তিনি ফের পরীক্ষার পক্ষেই সওয়াল করেছিলেন, তার এই মন্তব্যের বিরোধিতা করেছেন চাকরিজীবীরা। নতুন করে পরীক্ষা দেওয়ার কোনো জায়গাই নেই, কারণ কি আমরা একটা পরীক্ষা পদ্ধতির মধ্য দিয়ে যথাযথ যা যা পদ্ধতি ছিল পাস করে অলরেডি আমরা কিন্তু পরীক্ষা দিয়ে আমরা সেই পুরো প্রসেসটা পাস করে আমরা নিযুক্ত হয়েছি। তারপরেও যে বিভিন্ন ভেরিফিকেশন হয়েছে সেই ভেরিফিকেশনগুলোতে আমরা বারবার ডকুমেন্টস দিয়েছি, ইভেন সিবিআই যে ভেরিফিকেশন করছে সেখানেও ডকুমেন্টস দিয়েছি। যিনি পরীক্ষা নতুন করে বসার কথা বলেছেন সেই যিনি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার প্রতি আমার প্রশ্ন, আজকে যদি তাকে নতুন করে মাধ্যমিক পরীক্ষা দিতে বলে তো তিনি কি দিয়ে পাস করতে পারবে? তাহলে তোমরা পুরো প্রত্যেকের মন্তব্যটি মন দিয়ে শুনলে, এবং মন দিয়ে শোনার পরে তোমাদের এই এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে কি কি মন্তব্য রয়েছে নিজেদের তোমরা প্রত্যেকেই কমেন্ট সেকশানে জানাও। আর তোমাদের কাছে আরেকটা বিশেষ একটা আপডেট, যেটা হচ্ছে এই এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলার যে 27শে জানুয়ারি কী কী আপডেট উঠে এসছে সেটা আমরা কিন্তু রিসেন্টলি তোমাদের সামনে বলে দেবো বা রিসেন্টলি তোমাদের সামনে আপডেট দিয়ে দেবো। তো তার জন্য তোমরা একটু ধৈর্য ধরে থাকো। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করো, যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই নিজের নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছড়িয়ে দাও। আর যদি তোমরা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর লিসনিং, হ্যাভ আ নাইস ডে, টাটা, বাই বাই।